এই প্রতিবেদনের এগেনস্টে আমি কোনো গান গাইব না, কেননা সেটা প্রাসঙ্গিক হবে না। তার কারণ হচ্ছে আমি সত্যজিতের সিনেমা অবলম্বনে কিছু আলোচনা করছি আর কি। তো এটা হচ্ছে পঞ্চম প্রতিবেদন। তো ওখানে সত্যজিৎ গুপি গাইন আর বাঘা বাইন বলে একটা বই করেছে। আচ্ছা, গুপি গাইন বাঘা বাইনে আপনারা তো সবাই দেখেছেন। তো সেখানে গুপি গাইন বাঘা বাইন উন্ডি রাজার সুন্ডি রাজার মানে কানেকশানে এসছে। তো এখানে গুপি গাইন বাঘা বাইন প্রথমে সরল মনের দুজন লোক, সাধারণ সমাজে সরল মনের সৎ, দুজন সরল মনের সৎ, তারা ঘুরতে ঘুরতে হঠাৎ ভূতের সঙ্গে দেখা এবং ভূতের বরেতে তারা কোনো বিশেষ শক্তি পেয়ে যায়, ভূতের বরে। তো এখানে আমি বলতে চাইব, এখানে ভূত হচ্ছে সত্যজিৎ ভূত বলেছেন, কিন্তু আমি বলবো এই হচ্ছে ঈশ্বরের কৃপায় দুজন সাধারণ লোক দুজন বড় নেতা হয়ে দাঁড়াবে আর কি। তো ঈশ্বরের কৃপা না হলে নেতা হওয়া যায় না। তো এখানে শ্রীরামকৃষ্ণ একবার বলেইছেন যে কেশব সেন যখন নেতা হয়ে, ধর্মজগতের নেতা হয়ে লেকচার দিয়ে বেড়াচ্ছেন, তখন শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে বলেছিলেন যে তুমি কি ঈশ্বরের আদেশ পেয়েছো, মায়ের আদেশ পেয়েছো? তুই যে নেতা হয়ে না লোকদের লেকচার দিয়ে বেড়াচ্ছ, তোমার কথা কিন্তু কেউ শুনবে না, দুদিন শুনবে তারা ভুলে যাবে। এটা কিন্তু ঘটনা। সুতরাং ওই ভূত অর্থাৎ ভগবানের যদি মানে আশীর্বাদ না থাকে, তা নাহলে কিন্তু তোমার কথা কেউ শুনবে না। তো এখানে ফর্চুনেটলি ওই গুপি গাইন আর বাঘা বাইন ওরা ভগবানের, ঈশ্বরের বা ভূতের বর পেয়ে নেতা হয়েছিল। তো ওরা এখন হুন্ডি রাজা সুন্ডি রাজার কাছে গেছে, গিয়ে তাদের অবস্থা দেখছি যে দুজনেই প্রচণ্ড কারাপ্টেড রাজা, তাদের হাতে সব ক্ষমতা, এবং সেখানে তারা প্রচণ্ডভাবে মানে জনসাধারণের উপর অত্যাচার করে নিজের রাজত্ব ভোগ করছে। অন্যায়ের শেষ নেই, অত্যাচারের শেষ নেই, নানাভাবে মানে লোকের ব্রেন ওয়াশ করে। যাক, সে আমি এই নিয়ে ডিটেল কিছু বলবো না, কারণ আপনারা সবাই সিনেমা দেখেছেন। আপনারা কিন্তু এইটাই বুঝিয়ে নেবেন বা যে দেখেছেন যে দুজন রাজাই হচ্ছে প্রচণ্ডভাবে প্রজাদের অত্যাচার করে নিজেরা ক্ষমতা ভোগ করছে। তো সেখানে এই গুপি গাইন বাঘা বাইন এসে তাদের দুজনকে সাহায্য করলেন, সাহায্য করে ভূতের বর অ্যাপ্লাই করে সাহায্য করে, এবং দুজনকেই ওই তাদের মানসিকতা ভেঙে চুরমার করে দিয়ে, তো সেখানে তাদের বাধ্য করলেন যে প্রজাদের মঙ্গলের জন্য মানে কাজ করতে। এবং ইন রেজাল্ট দেখা গেল যে ওই তাদের যখন গুপি গাইন বাঘা বাইন দুই নেতা যখন তাদের সংশোধন করলো, তখন তারা দেশের কী বলে সমাজের মঙ্গল করতে শুরু করলো। ঠিক একইভাবে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের দিকে তাকান, তো এখানে দেখা যাবে যে ওই হুন্ডি রাজা সুন্ডি রাজার হাতেই আপনার কী বলে, হুন্ডিরা দুজনেই আছে, হুন্ডি রাজা আর সুন্ডি রাজা, ওই দুজনের হাতে ক্ষমতা। সেই ক্ষমতার অপব্যয় করে একদম চূড়ান্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে, আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে আজকে পশ্চিমবঙ্গের যে দুরবস্থা, সেই দুরবস্থা বোধহয় কোনো রাজ্যের এত চরম দুরবস্থা নয়। ওই হুন্ডি রাজা সুন্ডি রাজা দুই রাজার হাতে পড়ে না পশ্চিমবঙ্গে একদম তছনছ। মানে শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা সব কটা জেলে ঢুকে বসে আছে, আর মানে পরিণামেতে আর প্রজাদের অত্যাচার শেষ নেই। তো এখন বর্তমানে আমাদের যে দরকার পশ্চিমবঙ্গে, ওই ঈশ্বরের কৃপায় ঠিক নেতা দরকার। আমি ওই সাধুদের বই পড়ছি, সেখানে দেখছি যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যেটা হচ্ছে যে ঠিক প্রকৃত নেতার অভাব। তার জন্য আজকে আমাদের এই দুরবস্থা দেশের, ভারতের দুরবস্থা আর পশ্চিমবঙ্গের দুরবস্থার কথা আর বলা যাবে না। তো এই হচ্ছে সত্যজিৎ রায়ের মানে ওই গুপি গাইন বাঘা বাইনের সিনেমার মাধ্যমে উনি দেখাচ্ছেন এই সমাজের বর্তমান অবস্থাটা এইরকম। তো এখন এরপরে আমি বলি, দ্বিতীয় হচ্ছে
দ্বিতীয় সিনেমাটা হচ্ছে আপনার ওই শাখা পোশাকা। শাখা পোশাকার ঘটনাটা হচ্ছে যে বাবা উনি গ্রামের বাড়িতে থাকেন এবং তিনি খুব উচ্চ দরের সৎ মানুষ, সামাজিক প্রচুর উনি রোজগারও করেন, সামর্থ্য আছে এবং সেভাবে সমাজের মানে নিজের গ্রামের আশেপাশে প্রচুর উন্নতি করে সমাজসেবা করেছেন, মানুষের কল্যাণ করেছেন। তো এবং সেই হিসেবে তাকে তার জন্মদিবস বোধহয় জন্মদিবসে একটা সম্বর্ধনা সভা করা হচ্ছে। সেই সম্বর্ধনা সভায় যেভাবে ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো, যে ভাষাতে, সেটা উনি বিইং এ কী বলবো আদর্শবাদী মানুষ হিসেবে সেটা সহ্য করতে পারলেন না। তার পরিণামে কী হলো, হার্ট অ্যাটাক হয়ে গেল। হার্ট অ্যাটাক হয়ে যেতে ওনার এখন 4 ছেলের মধ্যে 3 ছেলে শহরে বাস করে, আর তারা প্রত্যেকেই আপনাদের বর্তমানের মানে আমাদের বর্তমান সমাজের কথায় তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত, সমাজে বাস করে, উচ্চশিক্ষিত। 3 ছেলে, আর 1 ছেলে বাবার কাছে ওই দেশের বাড়িতে থাকে, তার নাম হচ্ছে প্রশান্ত। তো ফ্যাক্ট হচ্ছে যে প্রশান্ত বর্তমান সমাজের নোংরামিটা সহ্য করতে না পেরে প্রশান্ত একটু পাগল মতন অবস্থা। কিন্তু ইন রেজাল্ট দেখা যাচ্ছে, সত্যি যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে প্রশান্তই হচ্ছে সুপার ইন্টেলিজেন্ট, সমস্ত কিছু বোঝে, কিন্তু সমাজের চোখে সে পাগল, সমাজের চোখেতে বর্তমান তাই হয়। এখন যদি খুব আপনি সৎভাবে এই সমাজে সত্যি কথা বলে সৎভাবে লোকের উপকার করে বেড়ান নিঃস্বার্থভাবে, তাহলে আপনাকে লোকে পাগলই বলবে। তাহলে আপনাকে লোকে বর্তমান সমাজের যে অবস্থা, যা শিক্ষা, তাতে আপনাকে লোকে পাগল বলবে। তো প্রশান্ত হচ্ছে সেই অবস্থা। যাই হোক, সে বাবার কাছে থাকে, আর বাবার হার্ট অ্যাটাক হয়েছে বলে 3 ছেলে কলকাতা থেকে এসছে। কলকাতা থেকে অনেক কাণ্ড করে অফিসে সব বড় বড় ছুটি ফুটি নিয়ে নিজের কাজের নিয়ে এসছে, কিন্তু সবাই ছটফট করছে কবে কলকাতা ফিরে যাবে। তো তার জন্য ওদের অনেক পয়সা, তো সুতরাং ডাক্তার ফাক্তার সব ব্যবস্থাও করে এবং তার মধ্যে পিকনিক করে আসা, অমুক করা, সবই চলছে, ফোন করে কলকাতার অফিসের অমুক হ্যান। এবং সন্ধ্যেবেলা তারা সব 3 ভাই একসঙ্গে হয়ে বাবার বাড়িতে বসে আলোচনা করছে। সে আলোচনার মধ্যে প্রকাশ হয়ে পড়ল যে 3 ছেলেই অল্প বিস্তর বর্তমান সমাজের কারণে কারাপ্টেড। 3 ছেলেরই অল্প বিস্তর, এবং বড় ছেলে বোধহয়, যে বড় ছেলে সে তো প্রচণ্ড হয় কারাপ্টেড। তো সেই নিয়ে ওই 3 ভাইয়ের মধ্যে আলোচনা হতে সেটা তর্কাতর্কির মধ্যে তো এবং সেটা তর্কাতর্কি জায়গায় গিয়ে সেটা যে যা নিজের যা দোষ, সেই দোষগুলো আলোচনা হয়েছে আর কি। এক ভাই আর এক ভাইকে তোর এই জন্য এই করেছিস, তুই ওই জন্য এই করেছিস, করতে তো এক ভাই আর এক ভাইকে বলেই বসলো যে তুমি যে এই সমস্ত বড় কথা বলছো, বিরাট কথা বলছো, তো তুমি এইরকম লাক্সারিয়াস জীবন কী করে যাপন করো? তোমার তো করার কথা না। তোমার যে খরচ, তোমার যে রোজগার, তার তুমি 10 গুণ বেশি খরচ করো, কোত্থেকে পাও? তুমি 2 নম্বরই টাকা রোজগার করো না। এইভাবে ওরা আলোচনা হয়েছে। এবং ওই এক ভাইয়ের একটা ছেলে, খুব সম্ভব মেজো ভাইয়ের ছেলে, বড় ভাই না, মেজো ভাইয়ের ছেলে, সে ওই টিনেজ বোধহয় হবে, টিনেজও হবে না, 12-13 বছর, 13, হ্যাঁ হতে পারে টিনেজ, এই 12-13 বছর বয়স, সেই বা 10 বছরও হতে পারে। সেই ছেলেটি কিন্তু ওদের আলোচনার মধ্যে সব রয়েছে, শুনছে ওরা। আমরা তো আর কোনো আমাদের বুদ্ধিশুদ্ধি নেই, এইসব আলোচনা আমরা ছোটোদের সামনেও করি, কারণ ছোটোগুলো সংসারগুলো এখন ছোটো ফ্ল্যাট বাড়িতে সব থাকে, আলোচনা করে সেগুলো যে ছোটোদের কী প্রচণ্ডভাবে এফেক্ট করছে, সে বুদ্ধিও আমাদের নেই। সেই জন্য ক্রমশ সমাজটা ধ্বংসের দিকে চলেছে। তো যাই হোক, তো এবারে তো তারা বাবা মোটামুটি একটুখানি সুস্থ হয়েছে, ওরা এবার ফিরে যাবে। ফিরে যেতে গিয়ে তখন সবাই মানে এক একজন করে দেখা করে যাচ্ছে, বাবা তখনও শয্যাশায়ী। তো এবারে কলকাতায় কাজের চাপ, সব ফিরে যাবে। তো একসময় ও তোমার
নাতিও দেখা করতে এসছে দাদুর সঙ্গে। তো নাতি দেখা করতে গিয়ে কথা প্রসঙ্গে দাদুর সঙ্গে কথা বলতে বলতে, দাদু তোমার 1 নম্বরি 2 নম্বরি সব টাকা আছে, 1 নম্বরি টাকা 2 নম্বরি টাকা। তখন ও দাদু এই 2 নম্বরি কথাটা নাতির মুখে শুনে সঙ্গে সঙ্গে একদম শকড। স্বাভাবিক, যে অতখানি সৎ মানুষ সে নাতির মুখে শুনছে যে বাবাদের মধ্যে আলোচনা হয়েছে এক ছেলের 2 নম্বরই রোজগার। তো সেইটা শুনে বাবা আবার দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়ে গেল। তো ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেল। তো সেই স্বাভাবিকভাবে তো সেখানে আবার বড় বড় ডাক্তার সব এলো, মুখ হ্যান এলো, এসে কদিন চিকিৎসা হলো, কোনো রকমে একটুখানি কথাবার্তা বলে একটু আবার একটু সুস্থ হয়েছে। তারপরে তো ওদের ছেলেদের তো ফিরতেই হবে, যে যা নিজের কর্মক্ষেত্রেতে, তো তারা ফিরে যাচ্ছে। কিন্তু বাবা দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়ে, প্রশান্ত কিন্তু প্রথম থেকেই বাবাকে বলেছিল তুমি ওখানে যাবে না, অর্থাৎ তোমার সম্বর্ধনা সভা হয়েছে সেখানে তুমি যেও না। কেন প্রশান্ত এটা অ্যান্টিসিপেট করেছিল, ধারণা করেছিল ওখানে গিয়ে একটা বিপদ হতে পারে বাবার পক্ষে। হয়েছেও তাই। দেখুন কি সুপার ইন্টেলিজেন্ট। যাকে সমাজে আপনারা পাগল বলছেন, অর্থাৎ যে মানুষটা সৎভাবে জীবনযাপন করতে যায় তাকে আমরা পাগল বলছি, সেই পাগলই হচ্ছে সবথেকে বেশি ইন্টেলিজেন্ট। এবং সে যে সমস্ত গান বাজনা নিয়ে থাকে, বিটোফেন, মোজার্ট, মানে খুব উচ্চধারের ক্লাসিক্যাল মিউজিক নিয়ে থাকে, এইগুলো নিয়েই গান টান শোনে করে এগুলো। তো সেই নিয়ে থাকে। সে কিন্তু বুঝতে পেরেছিল যে ওখানে বাবার একটা বিপদ হতে পারে। আগেই একটা বারণ করেছিল বাবাকে যে তুমি ওখানে যাবে না, ওই সম্বর্ধনার সবাই যাবে না। তো যাও, ছেলেকে তো পাত্তাই ধরে না মানে পাগলের মতো কথা বলছে হয়তো কিছু। তো গিয়ে সম্বর্ধনার সময় হার্ট অ্যাটাক হয়ে গেল। এবার ফিরে আসার পরে দ্বিতীয়বার এই কথাটা শুনে আবার হার্ট অ্যাটাক, এবং প্রশান্ত আবার সেই তীব্র পাগলামি হলে একটা পার্টিকুলার ও একটা আচরণ করে, সেই আচরণটা আবার তীব্রতর হলো। তো ওদের বড় 3 ভাইয়ের ধারণা হলো যে ওই ছোটো ভাইটা মাথা খারাপ, তাই জন্য এরকম তীব্রভাবে মানে আচরণ করে। কিন্তু ওর আচরণটার প্রকাশ হচ্ছে যে এই নোংরামিটা, যে চূড়ান্ত নোংরামি সমাজের, সেই নোংরামিটা সে সহ্য করতে পারে না। তো আমার বক্তব্য হচ্ছে, শেষে যেটা বলতে চাই, যে এইটা দেখে আপনাদের যদি কারুর একটুখানি কি বলবো, বিবেক বুদ্ধি, মানে মানবোচিত, সত্যিকারের মানবোচিত বিবেক বুদ্ধি জাগে, তাহলে আপনি সেইভাবে জীবনযাপন করার চেষ্টা করেন, শান্তি থাকবেন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ওই যে 3 ছেলে যারা শহরে রয়েছে তাদের জীবনটা সত্যিকারের, আপনি একটুখানি বসে চিন্তা করে দেখবেন, 3 ছেলেই সমাজের আগুনেতে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কোনো শান্তি নেই কারুর মধ্যে সবাই ডিসব্যালেন্সড, শান্তি নেই। আর প্রকৃত শান্তিতে রয়েছে এই প্রশান্ত, এই দেশের বাড়িতে, যাকে পাগল বলে সমাজ থেকে আলাদা করে, ভাইয়ের ফ্যামিলি থেকে, সংসার থেকে আলাদা করে রেখে দিয়েছে। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে যে আপনারা এই বিবেক বুদ্ধি কিন্তু আপনাদের এমনিতে জাগবে না, বা আমাদের এমনিতে জাগবে না। আমরা কিন্তু যদি একটুখানি সাধুসঙ্গ বা সৎ সঙ্গ বইয়ের মাধ্যমে, আমাদের তো সময় নেই কোথায় সাধু খুঁজে সাধুসঙ্গ করবে, সেসব সময় আমাদের নেই, কিন্তু বই তো রয়েছে। আপনারা একটুখানি সাধুদের জীবন, যা গুরু যদি থাকে, বা যে সাধুকে পছন্দ করেন, সবাই তো শিক্ষিত, আপনারা তো সাধুদের নামগুলো জানতে পারেন। আর এখানে বিশেষ করে রামকৃষ্ণ মিশন রয়েছে, সেখানে অত্যন্ত উচ্চশিক্ষিত সাধুরা রয়েছেন, 1 দিন 2 দিন না, 100-150 বছর হয়ে গেল। সেখানে প্রচুর উচ্চশিক্ষিত এবং প্রচুর বই, 1000-1500 ওপর বই আছে রামকৃষ্ণ মিশন থেকে, এবং প্রত্যেক সপ্তাহে সেখানে বই বেরোয়। উদ্বোধন বলে একটা পত্রিকা আছে, সেই পত্রিকার মাধ্যমেও তারা মানুষকে সৎ করবার চেষ্টা করে রামকৃষ্ণ মিশন। তো ওই সমস্ত একটুখানি প্রত্যেক দিন পড়াশোনা করলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক পথে চলছেন বা চলছেন না। যদি ঠিক পথে না চলেন তাহলে কিন্তু ওই সংসারে আগুনের জ্বালায় জ্বলতে যাবে। যে ঠাকুর বললেন সংসার জ্বলন্ত আগুন, এর মতন সত্যি কথা কিছু নেই। যে সংসার নিয়ে আমরা সাধারণভাবে বাস করি 99.9% মানুষ, আমরা জ্বলে পুড়ে খাকি হয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? এইটা আমার বক্তব্য মানে সত্যিকার সিনেমাটা দেখিয়ে আপনাদের এই কথা বললাম আর কি।